গুড মর্নিং, সুপ্রভাত। অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর বাল্য বিভাগের ছাত্রদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অলরেডি কোর্স চ্যাপ্টারটা শুরু করেছি। কোর্স টপিকসটা এটা তোমাদের মূলত সেকেন্ড টার্মিনাল এক্সামে আছে, দিল্লি সুলতানি। আমি গতদিন অনেকটা পড়িয়েছিলাম, তোমাদের কষ্ট বোধ হয়েছে হয়তো। যাই হোক, আজকে একটুখানি 1526 থেকে পড়াবো, কারণ গতদিন ইব্রাহিম লোদি পর্যন্ত পড়িয়েছিলাম, তারপরের অংশ থেকে পড়াবো। এখন আমরা জানি যে পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে ঘটেছিল। এটি ঘটেছিল 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে কোথায় ঘটেছিল না, দিল্লির পানিপথের প্রান্তরে এই পানিপথের যুদ্ধ ঘটেছিল। কাদের মধ্যে হয়েছিল না, তুর্ক আফগান সেনাপতি বাবরের সাথে ভারতের সুলতানি যুগের শেষ সুলতান ইব্রাহিম লোদি। সেই যুদ্ধে বাবর শেষ পর্যন্ত জয়লাভ করে এবং ভারতবর্ষের ইতিহাসে মোগল যুগের সূচনা ঘটে। এই যে একটা যুগের অবসান ঘটল প্রায় 1206 থেকে 1526, প্রায় 320 বছরের একটা শাসনের অবসান ঘটল। এই যে অবসান ঘটলো, এটা একটা পথ পরিবর্তন। কেন অবসান ঘটলো আমি গতদিন বলছিলাম তার সামরিক ক্ষেত্রে। বাবর কিন্তু এখানে অনেকগুলি যুদ্ধ পদ্ধতি অবলম্বন করেছিলেন। এক নম্বর হচ্ছে 1526 খ্রিস্টাব্দে বাবর যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে রুমি পদ্ধতি, রুমি যুদ্ধ পদ্ধতি। এটা তোমরা লিখে নিতে পারো, যুদ্ধ পদ্ধতি। পদ্ধতি 2 নম্বর হচ্ছে হুমা যুদ্ধ পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে সামানে ব্যবহার। এই যে তিনটে নতুন যুদ্ধ কৌশল নিয়ে এলো, এইটি রুমি সাম্রাজ্য তুর্কি সুলতানি সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। তুর্কিদের শেখা এক ধরনের কৌশল তোমরা দেখেছো, এদের বলা হয় রুমি কৌশল। মুঘলদের দর্শক তীরন্দাজ বাহিনী ছিল খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া তাদের গোলন্দাজ বাহিনী ছিল। বাবরের সৈন্য সংখ্যা কিন্তু লোদির তুলনায় কম ছিল, কিন্তু বাবর ছিল যুদ্ধের পটু এবং যুদ্ধক্ষেত্রে ইব্রাহিম লোদির মৃত্যু ঘটে, দিল্লি ও আগ্রায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হয়। এইটা আমি একবার বলে দিই। রুমি পদ্ধতি হচ্ছে কোন যুদ্ধ পদ্ধতিতে প্রতিপক্ষের সামনে একটি শক্ত পক্ত বাধার প্রাচীর গড়ে তোলা। সে ঠেলা গাড়ি হতে পারে, মাটির প্রাচীরও হতে পারে, বস্তা হতে পারে, যা খুশি। এরকম তার পেছন থেকে যে যুদ্ধ করার একটা ব্যবস্থা, সেটা হচ্ছে রুমি পদ্ধতি। আর তুর্কমা পদ্ধতি হচ্ছে তীব্র ঘোড়া বাহিনী নিয়ে পেছন থেকে আক্রমণ করে সেই বাহিনীকে তছনছ করে দেওয়া। আর সর্বোপরি কামানের ব্যাপার। বাবরের মাত্র ঐতিহাসিকরা বলেন বাবরের মাত্র সৈন্যবাহিনী ছিল 12,000, অপরদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল কত? 40,000। এই 12,000 সৈন্যবাহিনী দিয়ে 40,000 বাহিনীকে পরাস্ত করছে, এটা ভারতবর্ষের ইতিহাসে অভাবনীয়, যেটি বাবর দেখেছিলেন। এবং এই যে
বাবরের চাকতাই তুর্কি বংশ, বাবরের যে বংশ সেটা হচ্ছে চাকতাই তুর্কি বংশ। চাকতাই এটা লিখে নিতে পারো, বাবরের চাকতাই তুর্কি বংশের লোক ছিলেন। তুর্কি বংশের লোক ছিলেন চাকতাই তুর্কি। অপরদিকে আমরা যদি লক্ষ্য করি ইব্রাহিম লোধি, তিনি লোধি বংশের সুলতান। এই বাবর কিন্তু এখানে চাকতাই তুর্কি বংশ নামানুসারে রাজবংশ প্রতিষ্ঠা করেননি, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন মুঘল। মুঘল শব্দটি মঙ্গল শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নির্ভীক ও সাহসী। নির্ভীক ও সাহসী অর্থাৎ বাবরের যে রক্তের মধ্যেই আমরা জানি যে মুঘল বংশের রক্ত বাবার এবং মায়ের উভয় দিক থেকে তা ছিল, সেইটারই পুনরাবৃত্তি তিনি করলেন। এটা বিশেষ উল্লেখযোগ্য। তাহলে এইটা একটা তোমাদের 4 নম্বরের প্রশ্ন। টিকা লেখো প্রথম পানিপথের যুদ্ধ। টিকা লেখো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছে, প্রথম পানিপথের যুদ্ধ। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সেটি হলো সুলতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। এইটা একটুখানি আমি কতদিন বলছিলাম, তোমাদের পড়াচ্ছিলাম, সমস্ত পড়াতে যে কিছু কিছু জিনিস আমি বাদ দিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে আমি জানতাম যে এই চ্যাপ্টারের শেষের দিকে এইরকম গুলো আসে, প্রশাসনিক ক্ষেত্রে সব সুলতানেরই, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওই জন্য তোমাদের মনে হয়তো হতেও পারে অনেকে যে স্যার হালকা হালকা করেছে ছেড়ে দিলেন, কিন্তু সেটা না, আছে সেই অংশগুলো আমরা পড়বো বিশদে। এখন দেখা যাক তোমাদের বই 54 পৃষ্ঠা দেখো। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বরাবর বারবার অভিযানকারীরা ভারতে এসেছিল। আমরা যদি লক্ষ্য করি ভারতে আক্রমণের উত্তর পশ্চিম সীমান্ত যে গিরিপথ, সেই গিরিপথগুলো দিয়ে এসেছে এবং খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দ্বিতীয় তৃতীয় দশকে 1218 থেকে 27 মঙ্গোল চেঙ্গিস খান তিনি মধ্য এবং পশ্চিম এশিয়ায় ভারতবর্ষে এসেছিলেন এবং তার সামনে ওই অঞ্চলগুলি রাষ্ট্রগুলি দুর্বল হয়ে পড়েছিল এবং সেই সময় চেঙ্গিস খান যখন 1221 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন, সেই সময় মুঘল বাদশাহ ছিলেন কে ছিলেন না ইলতুৎমিশ। কারণ ইলতুৎমিশের সময়কালটা ভারতের ইতিহাসে 1211 থেকে 1236 পর্যন্ত। তাহলে স্বাভাবিকভাবে ইলতুৎমিশ তার পিছনে এসে মঙ্গোবার্ণীর পিছু নিয়ে এসেছিলেন। মঙ্গোবার্ণীর পিছু নিয়ে তিনি এসেছিলেন। এই আশঙ্কা পরে 14 শতকেও জারি ছিল। মঙ্গোল আক্রমণের সামনে দিল্লি সুলতানদের সকলের নীতি একরকম ছিল না। একরকম ছিল না। তাহলে এই যে একরকম ছিল না, এই ব্যবস্থাটা আমরা কিন্তু দেখছি যে ইলতুৎমিশ কিন্তু কোনো প্রতিপক্ষ গড়ে তুলছে না বা প্রতিরোধ গড়ে তুলছে না। অপরদিকে পরবর্তীকালে আমরা যে দেখি যে এই যে তারা সুলতানের অবস্থান অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, তারা সময়ভেদ অনুযায়ী তারা কি করছে না, মঙ্গল আক্রমণ কখনো কখনো প্রতিহত করেছে। যেমন আমরা মোহাম্মদ বিন তুগলকের সময় যে মঙ্গল আক্রমণ ঘটেছিল, তিনি তা প্রতিহত করেছিলেন এবং তাদের ফিরিয়ে দিয়েছিলেন। 1221 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম বারবার মঙ্গল আক্রমণ ঘটে। এই মঙ্গল আক্রমণের সামনে সিন্ধু নদ ভারতের পশ্চিম সীমান্ত বলে চিহ্নিত হয়েছে। এই সিন্ধু নদকে পশ্চিম সীমান্ত বলে উল্লেখ করা হয়েছে এবং শুধু তাই নয়, ইলতুৎমিশ সরাসরি মঙ্গলদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়ে দিল্লি সুলতানিকে বাঁচিয়ে দেন। তাহলে তিনি যদি বাধা দিতেন, তাহলে কি হলো, মঙ্গলবাহিনী পিছু পিছু এলো, সিন্ধু প্রদেশে ঢুকলো, কিন্তু তিনি কোনো প্রতিরোধ করলেন না। আবার মঙ্গলবাহিনী বেরিয়ে যাওয়ার সাথে সাথে তিনিও চলে গেলেন মঙ্গলবাহিনী পিছু পিছু। এই যে ব্যবস্থা, এই যে অবস্থান, এইগুলি দ্বারা আমরা বুঝতে পারছি ভারতবর্ষের ইতিহাসে সুলতানরা সুদক্ষ এবং দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। এবং চেঙ্গিস খান মারা যাওয়ার পর মঙ্গল একাধিক অংশ ভাগ হয়ে পড়েছিল। তার ওই সময়ে পশ্চিম এশিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারা ওই সময় পশ্চিম এশিয়া নিয়ে
ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগকে কাজে রেখে দিল্লির সুলতানরা নিজেদের শক্তি বৃদ্ধিও করেছিল এবং তারা একটা কেন্দ্রীভূত রাষ্ট্রীয় কাঠামোযুক্ত স্থায়ী সৈন্যবাহিনী গড়ে তোলার সময় পেয়ে যায়। এর পরবর্তীকালে তারা মঙ্গল আক্রমণ ঠেকাতে পেরেছিল। এবং গিয়াসউদ্দিন বলবনের সময় যদি আমরা বলি, গিয়াসউদ্দিন বলবনের সময় থাকাকালীন 1200, তার সময়কাল হচ্ছে 1246 থেকে 66। এই সময় পাঞ্জাব, লাহোর ও মুলতান সহ দুটি পশ্চিম দিক থেকে মঙ্গল আক্রমণের সামনে বা অভিযানের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল। দিল্লি সুলতানের পশ্চিম সীমানা পূর্ব দিকে আরো সরে আসে। ঝিলম, যেটা আমরা বলছি বর্তমানে বিতস্তা নদীর বদলে আরো পূর্ব দিকে বিপাশা নদীর নতুন সীমানা নির্ধারিত ছিল। বলবন সুলতান হয়ে তবরহিন্দ, ভাতিন্দা, সুনাম এবং সামানা দুর্গ সুরক্ষিত করেন। এই দুর্গগুলো সুরক্ষিত করেছিলেন কারণ মঙ্গল আক্রমণ যাতে প্রতিহত করা যায়, স্থানীয় বিদ্রোহগুলিকে যাতে নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য তিনি করেছিলেন। এবং শুধু তাই নয়, বিপাশা নদী বরাবর সৈন্য ঘাঁটি বসান। তিনি নিজে দিল্লি ঘাঁটি গেড়ে বসে থাকেন। একই সঙ্গে তিনি মঙ্গলদের কাছে দূত পাঠিয়েছিলেন কূটনৈতিক চাল হিসাবে। 1285 খ্রিস্টাব্দে মঙ্গলদের সঙ্গে লড়াইয়ে বলবনের বড় ছেলে যুবরাজ মোহাম্মদ প্রাণহারা। যদিও আমরা বলছি যে এটা পরে তোমাদের 1 নম্বরে 1285 খ্রিস্টাব্দে মঙ্গলদের সাথে আক্রমণে এই বৃদ্ধ বলবনের বড় পুত্র মোহাম্মদ তিনি মঙ্গল আক্রমণে প্রাণ হারান। এরপর হচ্ছে আমরা যদি পাই, বিশেষ উল্লেখ করা যায় আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 তিনি দিল্লি দুবার আক্রান্ত হয়। একটা হচ্ছে 1299 খ্রিস্টাব্দে এবং 1300 খ্রিস্টাব্দে, 1302-3 খ্রিস্টাব্দে। সুলতান বিরাট বাহিনী গড়ে তোলেন সৈনিকদের থাকবার জন্য। সিরি নামক এক শহর গড়ে তোলেন। তিনি সৈন্যবাহিনীকে যথেষ্ট যত্ন করতেন, সিরি নামক একটি বাহিনী গড়ে তোলেন এবং সৈনিকদের থাকবার জন্য এবং সৈন্যবাহিনীকে রসদ যোগানোর জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের উপর বেশি হারে কর চাপানো হয়। দুর্গ নির্মাণ, সৈন্য সংগ্রহ, মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণ প্রতিহত করেন আলাউদ্দিন খলজি। এটাও আলাউদ্দিন খলজির বিশেষভাবে উল্লেখযোগ্য দিক। এবং মোহাম্মদ বিন তুগলকের সামনে আমি একটু আগে বললাম 1326 খ্রিস্টাব্দে, 26-27 খ্রিস্টাব্দে বা 28 খ্রিস্টাব্দ নাগাদ উত্তর পশ্চিম ভারতে মঙ্গল অভিযান ঘটে। সেই মঙ্গল অভিযানে সুলতান মঙ্গলদের তাড়া করে উত্তর পশ্চিম সীমান্তে কালানোর এবং পেশোয়ারের সীমান্ত ঘাঁটি মজবুত করেন। কালানোর এবং পেশোয়ারে তাড়া করে তিনি কালানোর ও পেশোয়ারের ঘাঁটি স্থানান্তরিত করেন এবং তিনি মধ্য পশ্চিম এশিয়া বা মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা, সেই জন্য বিরাট সৈন্যবাহিনী গড়ে তোলেন। সুলতান পুরানো দিল্লি শহরকে সেনা শিবির বানিয়ে তোলেন এবং শহরের অধিবাসীদের তিনি দাক্ষিণাত্যে দৌলতাবাদে পাঠিয়ে দেন। এই মঙ্গল আক্রমণের জন্যই তিনি দিল্লি থেকে দৌলতাবাদে বা যেটা দেবগিরি নাম ছিল সেখানে রাজধানী স্থানান্তরিত করেন, পাঠিয়ে দেন। সৈনিকদের বেতন দেওয়ার জন্য দোয়াব অঞ্চলে অতিরিক্ত কর চাপান। শেষ পর্যন্ত তার মধ্য এশিয়া অভিযানের পরিকল্পনা ব্যর্থ হয়। বিরাট সৈন্যবাহিনী ভেঙে দিতে বাধ্য হন মোহাম্মদ বিন তুগলক। কারণ তার দাক্ষিণাত্য অভিযান যখন ব্যর্থ হয়েছিল তখন তিনি এই বাহিনী ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন। অর্থাৎ মধ্য এশিয়া বাহিনী তিনি ভেবেছিলেন একটা বিরাট সাম্রাজ্য গড়ে তুলবেন। এটা ছিল মোটামুটি আমরা একটা মঙ্গল আক্রমণ প্রতিরোধে সুলতানিকে বিভিন্ন সুলতানের কার্যকরী ভূমিকা। এখান থেকে একটা সুন্দর আমরা বড় প্রশ্ন আলোচনা করে দিতে পারলাম। এবার তোমাদের একটুখানি একটা বড় প্রশ্ন লিখতে হবে। প্রশ্নটা লিখে নাও। দিল্লির সুলতানি আমলে ভারতের মঙ্গল আক্রমণ সম্পর্কে লেখো। দিল্লির সুলতানি আমলে ভারতের মঙ্গল আক্রমণ বা মঙ্গল অভিযান সম্পর্কে লেখো। এটি একটি 8 নম্বরের বড় প্রশ্ন আমি আলোচনা করলাম। আমরা এটা বিষয়ে বললাম কয়েকজন মঙ্গল নেতা হচ্ছে চেঙ্গিস খান, তৈমুর লং, কুবলাই খান, এদের কথা আমরা বলতে পারি।
এরা ছিলেন বিখ্যাত মঙ্গল নেতা। এদের আক্রমণে ভারতের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে একটা অস্থিরতা, অস্থির রাজনীতি করতে ঘটেছিল। সুলতানি আদব কায়দা। গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন আমি বলেছি তিনি পারসিক আদব কায়দা আমি গতদিনই বলেছি চালু করেছিলেন এবং তিনি প্রজাদের থেকে আলাদা হিসাবে পরিগণিত করতেন এবং নিজেকে কায়রাসের বংশধর বলে দাবি করতেন পারসিক। এবং গিয়াসউদ্দিন বলবন 40 চক্র বা বন্দেগি চেহেলগানি গড়ে তোলে, যেটা দ্বারা তিনি ক্ষমতা লাভ করেছিলেন। সেই বন্দেগি চেহেলগানিকে তিনি একেবারে উচ্ছেদ করেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে এই আমি অমরাহ 40 জন যে পরিবার, সেই পরিবার কর্তৃক সাম্রাজ্যের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তারা হচ্ছে ষড়যন্ত্রকারী এবং লোভী, ক্ষমতা লোভী। এই জন্য এই গোষ্ঠীকে তিনি উৎখাত করেছিলেন, কারণ তিনিও এই গোষ্ঠীর প্রধান ছিলেন। নাসিরউদ্দিন শাহর আমলে তিনি প্রধান ছিলেন এবং তখন তার নাম ছিল উলুগ খাঁ। উলুগ খাঁ, গিয়াসউদ্দিনের প্রকৃত নাম হচ্ছে উলুগ, এটা লিখে নাও, তোমাদের আমি বলেছিলাম উলুগ খাঁ। তিনি 1246 সিংহাসনে বসেছিলেন। তার আগে পর্যন্ত তিনি এই উলুগ খাঁ প্রধানমন্ত্রী, নাসিরউদ্দিনের প্রধানমন্ত্রী ছিলেন। যাই হোক, এইটা আমরা মোটামুটি জানি। এবং এছাড়া আমরা পরবর্তীকালে আমরা যদি দেখি যে পরে নিজে যখন সুলতান হলেন তখন যাতে কেউ তার অধিকার নিয়ে প্রশ্ন না করতে পারে তার জন্য দরবারে কতগুলি নিয়ম চালু করেন তিনি। এবং শোনা যায় বলবন খুব জমকালো পোশাক পরতেন, সাধারণের থেকে আলাদার জন্য তার পোশাক পরিচ্ছদের মানদণ্ড ছিল অনেক উঁচু এবং জমকালো পোশাক পরতেন। দরবারে আসতেন, কোনো হাসি তামাশা বা হালকা কথা বরদাস্ত করতেন না। গম্ভীরভাবে দরবার শাসন করতেন এবং তা দেখে দরবারে সুলতানকে দরবার চালাতে দেখে অতিথিদেরও ভয় করত। আলাউদ্দিন এবং মোহাম্মদ বিন তুগলক একই নীতি নেন। তিনি অপর প্রজাদের থেকে নিজেদেরকে আলাদা রাখার জন্য, আমিরুল মুরাদের থেকে আলাদা রাখার জন্য একই নীতি নেন এবং জমকালো করে সাজানো সবার মধ্যে সবচেয়ে দামি পোশাক পরা গম্ভীর সুলতানকে দেখে যে কেউ আলাদা করে চিনে নিতে পারত বা থাকত। তাহলে এই যে একটা আলাদা স্বতন্ত্র প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা এবং তার মুখ্যমণিকে দূর থেকেই চিহ্নিত করা, এটা কিন্তু আদব কায়দা, পারসিক আদব কায়দা ছিল। এইরকম ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন। তাহলে আমরা এখান থেকে সুন্দর 4 নম্বরের প্রশ্ন লিখতে পারি। প্রশ্নটি হচ্ছে লেখক প্রশ্নটি, গিয়াসউদ্দিন বলবনের আমলে তার আদব কায়দা সম্পর্কে এইটা মোটামুটি একটা 4 নম্বরের প্রশ্ন, যা যে আমি বলেছি এই পোশাক পরিচ্ছদ তার অন্যান্যদের থেকে তিনি যে আলাদা সেটাও আমরা আলোচনা করলাম। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করব, সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটা সুলতানি যুগে বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা আমরা এই মুহূর্তে জেনে নেব। সুলতানি প্রশাসনের প্রথম ব্যক্তি ছিলেন নিজের সুলতান। সুলতানি আমলে সর্বোচ্চ এবং প্রথম ব্যক্তি যিনি, ফার্স্ট ম্যান তিনি হলেন সুলতান স্বয়ং। যুদ্ধ, আইন, বিচার, দেশ চালানোর সব ক্ষমতা একেশ্বর অধিকারী ছিলেন সুলতান স্বয়ং।
এবং তবে একজন ব্যক্তি একা সব দিক চালাতে পারেন না। এটা আমাদের প্রশ্ন, সব দিক চালাতে পারেন না। তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন, তাকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে তিনি বন্টন করতেন, তার জন্য তিনি মন্ত্রী নিয়োগ করতেন। এবং তবে সবাইকে সুলতানের কাছে অনুগত থাকতে হতো, তার নিয়ম মেনে তাদেরকে চলতে হতো এবং অনুগত থাকতে হতো। সুলতানের আদেশ ছিল শেষ কথা, সুলতানের আদেশ যেটা সেটাই ছিল শেষ কথা। এভাবে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যমণি স্বয়ং সুলতান, এবং একে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে। তাহলে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা মানে কেন্দ্রের শাসকের যিনি প্রধান থাকবেন, তাকে কেন্দ্র করে যে শাসন ব্যবস্থা আবর্তিত হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। যেমন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যাবতীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়, তাই এটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। কখনো কখনো কে আসলে সুলতান হওয়ার যোগ্য তা নিয়ে গোলমাল হয়তো হয়েছে। তাই যিনি যখন সুলতান হতেন তার চেষ্টা থাকতো কেউ যেন তাকে নিয়ে প্রশ্ন না করতে পারে। এই জন্য সুলতানরা নিজেদের সবার থেকে আলাদা করে রাখতেন আর বিচার করতেন কঠোর হাতে। গরিব বা বড়লোক বা অভিজিৎ বা সাধারণ মানুষকে ভেদাভেদ ছিল না বিচারের সময়, অর্থাৎ বিচারের সমতা বিধান করা হতো, বিচার ব্যবস্থার মাধ্যমে সমতা বিধান করা হতো। যে সুলতান যত ভালোভাবে সব দিক সামলাতে পারতেন তার শাসন তত বেশি দিন টিকে থাকতো, তার শাসন ব্যবস্থা ততদিন বেশি টিকে থাকতো। তবে বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়তে থাকে, কারণ বলবন নিজেকে অন্যদের থেকে আলাদা করেছিলেন এবং বাড়তে থাকে। সুলতানের উপর কেউ কথা বলতে পারতো না, তার বিরুদ্ধে বলে শাস্তি পেতে হতো। ফলে অভিজাতরা আমির ওমরাওরা আর সুলতানের ক্ষমতা ও মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন করতো না। আলাউদ্দিন খলজির সময় অভিজাতদের কড়া হাতে দমন করায়, কিন্তু সুলতানের শাসন আলগা হয়ে পড়লে অভিজাতদের ক্ষমতা বেড়ে যেত। অর্থাৎ প্রশাসনিক নিয়ন্ত্রণে অভিজাত যে ইরানি, তুরানি, হিন্দুস্তানি যে গোষ্ঠী ছিল সেই গোষ্ঠীর মাঝে মাঝে ক্ষমতা দম্ভে সুলতানের অযোগ্যতার সুযোগ নিয়ে, দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতা অপব্যবহার করত। অভিজাত ছাড়াও উলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখেই চলা হতো সুলতানের, চলতে হতো সুলতানকে। যেমন রাজাকে পরামর্শ দিত পুরোহিত, তেমনি সুলতানকে পরামর্শ দিত উলেমারা। আমাদের হিন্দু শাসনে রাজাকে পরামর্শ দিত পণ্ডিত বা ব্রাহ্মণ পুরোহিতরা, অপরদিকে মুসলিম শাসনে সুলতানি যুগে সুলতানকে পরামর্শ দিত উলেমারা। তবে বেশিরভাগ সময় উলেমার কথা শুনে চলতেন না সুলতানরা। সুলতানরা কিন্তু তার কথাকে মান্যতা দিয়ে চলতেন সেটা নয়। হিন্দু মুসলমান সব জনগণই সুলতানের প্রজা এবং তার সাম্রাজ্যে যে সমস্ত বাসিন্দা থাকতো তার সকলেই তার প্রজা ছিলেন। ফলে বাস্তবে শাসন চালাবার জন্য যে দরকার সুলতানরা, যা দরকার সুলতানরা তাই করতেন। তাই এই নিয়ে উলেমার সঙ্গে সুলতানের গোলমাল দেখা যেত, অর্থাৎ যেটা দরকার সেটাই তিনি করতেন। অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে আমরা দেখব যে সুলতান যখন যেমন পরিস্থিতি সেরকম সিদ্ধান্ত নিতেন। এই নিয়ে উলেমাদের সঙ্গে মাঝে মাঝে তার গন্ডগোল বেঁধে যেত। সুলতানরা উলেমাকে শাস্তি দিতেন মাঝে মাঝে, এই উলেমাদের তিনি শাস্তি প্রদান করতেন, কারণ যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন তিনি তাদেরকে শাস্তি প্রদানের ব্যবস্থা করতেন। নিজেদের ক্ষমতা অটুট রাখতে ওমরাও ও উলেমাদের সমর্থন দরকার হতো সুলতানদের, তাই নানা উপহার এবং সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন, তার সমর্থনকারী হিসাবে রাখতেন সুলতান। অর্থাৎ তাদের যোগ্য তিনি সম্মান দিতেন, মর্যাদা দিতেন, কিন্তু যারা তারা সেটা পাওয়ার যোগ্য না তাদেরকে তিনি শাস্তি প্রদান করতেন, যার তীব্র তারা বিরোধিতা করত তাদের তিনি শাস্তি প্রদান করতেন। অর্থাৎ ওমরাও ও উলেমাদের তিনি এভাবে নিয়ন্ত্রণ করতেন এবং অনেক সময় তাদেরকে উপহার প্রদান করতেন, বিশেষ বিশেষ উপাধি দিতেন, বিশেষ বিশেষ সম্মান জানাতেন। এগুলো করার ফলে তাদের অনেক সময় রাজার প্রতি আনুগত্য তারা
এটা প্রশাসনিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ। তাহলে এটা একটা আমরা 4 নম্বরের প্রশ্ন লিখে দিতে পারি। প্রশ্নটা লিখো যে দিল্লি সুলতানি ব্যবস্থার প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। দিল্লি সুলতানি ব্যবস্থার প্রশাসনিক নিয়ন্ত্রণ, সুলতানের প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। এটা একটা 4 নম্বরের প্রশ্ন। এখন উলেমা জিনিসটা কি না, আরবি ভাষায় উলম মানে হচ্ছে হলো জ্ঞান। উলম হস্যুলম, এটা লিখে দাও। উলম শব্দ অর্থ জ্ঞান। এই উলম শব্দ থেকে উলেমা শব্দটি এসেছে। তাহলে এই জ্ঞান, আমির মানে হলো জ্ঞানী, আলিম মানে হলো জ্ঞানী। আলিম মানে হলো জ্ঞানী। বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছে তাদেরকে বলা হতো আলিম। অর্থাৎ আলিম শব্দের অর্থ হলো আলিম। অর্থাৎ ইসলামী সাহিত্যে বা শাস্ত্রে যারা পাণ্ডিত্য অর্জন করেছে তাদের বলা হতো আলিম। এই আলিম, একের বেশি আলিমকে বলা হতো উলেমা। একের বেশি আলিমকে বলা হতো উলেমা। তাহলে উলেমা জিনিসটা বুঝে গেল। উলেমা বলতে একাধিক আলিমকে, পণ্ডিতকে, ইসলামী বা মুসলিম পণ্ডিতকে, শাস্ত্রবিদকে কি বলা হতো? উলেমা। এবং উলেমা শব্দটি বহু বচন, তাই উলেমারা বা উলেমাদের কথাগুলি ঠিক নয়। উলেমাদের কথাগুলো ঠিক নয়। আচ্ছা, এটা হচ্ছে বহু বচন, তাহলে উলেমার দ্বারা বহু পণ্ডিতকে বোঝানো হচ্ছে। তাই এটিও আমরা জানতে পারলাম। এটা একটা 2 নম্বরের প্রশ্ন। উলেমা বলতে কি বোঝায় আমি আলোচনা করলাম তোমাদের সামনে ক্লিয়ারলি। এবং সুলতানি যুগে এরা ছিল একটা স্তম্ভ, এইটা আমি আলোচনা করে ফেললাম। এখন আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সামরিক ব্যক্তিদের হাতে ভূমি রাজস্ব, প্রশাসনিক দায়িত্ব, ইক্তা ব্যবস্থা, এইটা নিয়ে আমরা আলোচনা করব। সুলতানি শাসন ব্যবস্থা প্রথম দিকে পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ সুলতানরা কিন্তু প্রচন্ড আগ্রাসী এবং শক্তির দম্ভে মর্মাহত থাকত। এবং পরবর্তীকালে সুলতানরা সামরিক শক্তিকে শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ বলে মনে করতেন। তবে তারা ধীরে ধীরে একটি সুসংহত কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। সুলতানের নিজস্ব একটা অধিকার পেতেন। দিল্লি সুলতানি সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন এবং সম্রাটরা নতুন নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল। সেখানে শান্তি বজায় রাখার দরকার ছিল। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো করে নেওয়া হলো। সেই প্রদেশগুলিকে একত্রে বলা হতো ইক্তা। ইক্তা শব্দের অর্থ হলো ইক্তা ব্যবস্থা করতে, যেমন সুলতান ইলতুৎমিশ। সুলতান ইক্তা ব্যবস্থা, ইক্তা শব্দ অর্থ অংশ, ইক্তা শব্দের অর্থ হলো অংশ এবং এই অংশ, এই ইক্তা ব্যবস্থার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। ইক্তা ব্যবস্থা সুলতান ইলতুৎমিশ ইক্তা ব্যবস্থা প্রবর্তক। এই ইক্তার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইক্তাদার, মুক্তিদার বা মুক্তি বা ওয়ালি। তাহলে দেখো
ইকতার যিনি দায়িত্বে থাকতেন তাকে বলা হতো ইকতাদার বা মুফতি বা ওয়ালি। ইকতাগুলিকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করা হতো। ছোট ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন, আর বড় ইকতার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো। সৈন্যবাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি ইত্যাদি দায়িত্ব বড় ইকতা প্রশাসকের হাতে থাকতো। ইকতাদাররা সম্পূর্ণ সুলতানের নিয়ন্ত্রণে ছিলেন। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের, অর্থাৎ যিনি সুলতান থাকতেন তার নিয়ন্ত্রণে ছিলেন। এবং সুলতান ইলতুৎমিশ এই ব্যবস্থা তৈরি করত। তিনি তার সাম্রাজ্যকে কয়েকটি ইকতাতে বিভক্ত করেছিলেন। এখন এই প্রসঙ্গে তোমাদের বইয়ে একটি সুন্দর জিনিস দেওয়া আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইকতা ব্যবস্থার কথা না, ইকতা ব্যবস্থা মধ্য এশিয়ায় ইসলামীয় সাম্রাজ্যে সামরিক অভিজাতদের ইকতা দেওয়া হতো। এই ইকতাগুলি নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হতো। একটা সুনির্দিষ্ট সময় থাকতো এবং নির্দিষ্ট রাজস্ব আদায়ের বিনিময়ে। খ্রিস্টীয় নবম শতকে এই ব্যবস্থা উৎপত্তি ঘটে। তাহলে ইলতুৎমিশ কিন্তু এই ব্যবস্থার উৎপত্তিকার নন বা সূচনাকারী নন, তার আগেই কিন্তু এটা ঘটেছিল। কবে ঘটেছিল? খ্রিস্টীয় নবম শতকে। এদিকে যুদ্ধ করলো যে তেমন ধনসম্পদ পাওয়া যাচ্ছিল না, তাই সামরিক নেতাদের বেতনের বদলে ইকতা দেয়া হতে থাকে। খ্রিস্টীয় একাদশ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থা প্রচলন লক্ষ্য করা যায়। সেলজুক, তাহলে খ্রিস্টীয়, আমরা যদি বলি যে খ্রিস্টীয় একাদশ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যে এই ইকতা ব্যবস্থা প্রথম সূচনা ঘটেছিল। এবং কোথাও কোথাও এই ব্যবস্থা বংশানুক্রমিক হয়ে পড়ে এবং পরবর্তীকালে পরিবর্তিত পরিস্থিতি যুগোপযোগী অনুযায়ী এই ব্যবস্থা কি হয় না পরিবর্তন হয়ে পড়ে। এটা একটা, এবং বংশানুক্রমিক হয়ে পড়ে, অর্থাৎ বাবা মারা গেলে তার ছেলে একই দায়িত্ব প্রাপ্ত হতেন, একই দায়িত্ব পেতেন। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থা নিয়ে আসা তাকে বলা হয় তিমার। ইকতার পরিবর্তিত সেম ব্যবস্থা, একই ব্যবস্থা, সেটা হলো তিমার। তারা নিয়ে এসেছিল অটোমান তুর্কিরা। আবার ইরানে কুল খানদের শাসনে আমলে 1256 থেকে 1353 ইকতা প্রথার কথা জানা যায়। মিশর ও খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মুক্তিদের কথা জানা যায়। দিল্লি সুলতানরা সাম্রাজ্য বিস্তার, রাজস্ব সংগ্রহ ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইকতা ব্যবস্থার নানা পদবদল ঘটিয়েছিলেন। ইকতাদার বা মুক্তি হতে পারতেন একটা গোটা প্রদেশের শাসনকর্তা, এইটা যেটা করেছিলেন আমাদের ইলতুৎমিশ। এবং অথবা তিনি হতেন শুধু একজনই রাজস্ব সংগ্রহকারী, যিনি নিজের ভরণ পোষণের জন্য এক খণ্ড জমি থেকে রাজস্ব আদায় করতেন। এটাও তার একটা বিশেষ ব্যবস্থা। এবং সুলতানি বিভিন্ন অঞ্চলের শাসকেরা অনেক সময় কেন্দ্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করতেন। জালালউদ্দিন খলজি, যার সময়কাল হচ্ছে 1290 থেকে 1296, সেই সময়কাল খলজি অথবা বহরম লোদির মতো অনেকেই প্রথমে আঞ্চলিক শাসক ছিলেন। পরবর্তীকালে আমরা দেখব তারা ক্ষমতা বিস্তার ঘটিয়ে কেন্দ্রীয় ক্ষমতা দখল করেছেন এবং দিল্লির সুলতান পদে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমরা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এখান থেকে একটা সুন্দর প্রশ্ন আমরা লিখতে পারি যে সুলতান, লেখক 8 নম্বরের প্রশ্ন, দিল্লি সুলতানি আমলে ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো। এটি একটি বড় প্রশ্ন, এটিও আমরা 8 নম্বরের প্রশ্ন আলোচনা করে ফেললাম। এবার আমরা আরেকটি দিক নিয়ে আলোচনা করব, সেটি হলো সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও
জনকল্যাণকর সংস্কার, সুলতানদের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মসূচি। যেমন রাজকোষের ঘাটতি বাড়তে থাকা, বিশেষ করে আলাউদ্দিন খলজি, যার সময়কাল হচ্ছে 1296 থেকে 1316। এই সময়কাল কতগুলি অর্থনৈতিক সংস্কার করেন। আগে সুলতানদের দেওয়া ইকতার বাজেয়াপ্ত করেন, ধর্মীয় কারণে দেওয়া সম্পত্তি এবং নিষ্পদ জমিগুলি ফিরিয়ে দেন, সমস্ত জমি জরিপ করানো হয়, রাজস্বের হার বাড়ানো হয়। তার পাশাপাশি সুলতানের খরচও কমাতে চেষ্টা করেছিলেন। আলাউদ্দিন খলজি দোয়াব অঞ্চলে গঙ্গা যমুনা নদীর যে মধ্যবর্তী অঞ্চল, যেটাকে আমরা বলছি দোয়াব অঞ্চল, যেটি সবচেয়ে সুলতানি যুগের উর্বর ভূমি ছিল, সেই অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসাবে আদায় করেন। এখানে জমি উর্বর হয়, চাষ হতো খুব ভালো, এবং ভূমি রাজস্ব ছাড়া গৃহকর, পশুচারণ কর, গোচরণ ভূমি কর, জিজিয়া কর, এই সমস্ত আদায় করতেন। এখন জিজিয়া কর ও তুরস্ক দণ্ড, এটা আমরা একটুখানি জেনে নেব। জিজিয়া কর জিনিসটা কি? আমি গতদিন বলেছিলাম যে মুসলিম সাম্রাজ্যে অমুসলিম সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানুষজন ছিল, তাদেরকে একটা ধর্মীয় কর প্রদান করতে হতো মুসলিম শাসককে, সেই করকে বলা হতো জিজিয়া কর। এখন দেখা যায় অমুসলমান প্রজাতির কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করতেন। এটি ছিল একটি মাথা পিছু করের ব্যবস্থা ছিল, এবং এর বিনিময়ে অমুসলমানদের জীবন ধর্ম পালনের অধিকার সম্পত্তি সুরক্ষা দেওয়া হতো। খ্রিস্টীয় 8ম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে প্রথম এই জিজিয়া কর চালু করেছিলেন। ভারতবর্ষে জিজিয়া করকে চালু করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। কোথায় চালু করেছিলেন? সিন্ধু প্রদেশে। এটি একটি 2 নম্বর ঘোষণা, আমি আলোচনা করে দিলাম। দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসীদের জিজিয়া কর দিতে হতো না। দেখো, দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক এবং দাসীদের দিতে হতো না। সন্ন্যাসী, অন্ধ, খঞ্জ মানে হচ্ছে খরা ও উন্মাদ ব্যক্তিরা যদি গরিব হতে তবে তাদেরকেও জিজিয়া কর দিতে হতো না। আলাউদ্দিন খলজি 4 রকম যে করের কথা পাওয়া যায়। খলজি খরাদের সঙ্গে জিজিয়া নিতেন। তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী অমুসলমান ব্যক্তিদের আর্থিক এবং রাজনৈতিক ক্ষমতা কমানো। কারণ সুলতান ভাবতেন তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষের বিদ্রোহ জন্ম দিত। গিয়াসউদ্দিন তুগলক, যার সময়কাল 1320 থেকে 24, এমনভাবে জিজিয়া কর চাপাতেন যাতে অমুসলমান প্রজারা একেবারে দরিদ্র না হয়ে পড়ে, আবার তারা মাথা চারা দিয়ে না উঠতে পারে। ফিরোজ শাহ তুগলক খানিকটা কি করেছিলেন? ব্যতিক্রমী ভাবে ব্রাহ্মণদের উপরে জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন। জিজিয়া করের মতো এক ধরনের কর কোন হিন্দু রাজারা চালু করেছিলেন, তাই এই কর তাদের মুসলমান প্রজাদের উপর। এই করকে বলা হতো তুরস্ক দণ্ড, অর্থাৎ তুর্কি মুসলমানদের উপর চাপানো কর। এই ব্যবস্থা চালু হয়েছিল। এছাড়াও আমরা দেখব 4 প্রকার কর ছিল কোরআনীয় রীতি অনুযায়ী, যেটা ফিরোজ শাহ তুগলক 24 রকমের যে কর চালু ছিল তার থেকে 3 তুলে দিয়ে 4 রকম কর চালু করেছিলেন। এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের আমরা 4 ধরনের কোরআন অনুষ্ঠিত। এই করগুলোর খরাজ হচ্ছে জমির উপর আরোপ করা। এখন হচ্ছে খরাজ হচ্ছে জমির উপর আরোপ করা। খামস যুদ্ধের সময় লুট করা ধনসম্পদের একটি অংশকে কর। খরাজ, খামস এবং জিজিয়া হচ্ছে অমুসলমানদের উপর আরোপ করা কর, এবং জাকাত মুসলমানদের সম্পত্তির উপর আরোপ কর। তাহলে এই কোরআনে 4 প্রকার করের কথা বলা হচ্ছে। একটি হচ্ছে খরাজ, আমরা বলছি কোরআনে 4 প্রকার করের কথা বলা হচ্ছে। কোরআনে নির্ধারিত 4 প্রকার কর ছিল। এক হচ্ছে খরাজ, এক নম্বর। 2 নম্বর হচ্ছে 2 নম্বর কি? 2 নম্বরে আমরা যেটা পাচ্ছি
আমস আমস আর 3 নম্বর হচ্ছে আর 4 নম্বর হচ্ছে এই 4 প্রকার পদ কিন্তু আলাউদ্দিন ফিরোজ শাহ চালু করেছিল 24 গঠন দিয়ে। এটা কোরআনীয় নীতি অনুযায়ী তিনি এটা চালু করেছিলেন। তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর প্রশ্ন লিখতে পারি। এই প্রশ্নটা লিখলাম যে দিল্লি সুলতানি আমলে জিজিয়া কর ও তুরস্ক দণ্ড সম্পর্কে জিজিয়া কর ও তুরস্ক দণ্ড সম্পর্কে লেখো। এটি 4 নম্বরের প্রশ্ন। আজকে এই পর্যন্ত থাক। সকলে ভালো থেকো, আনন্দ থেকো, সুখে থেকো। জয় মা। তাহলে রাখছি। ভালো থেকো, বেশি করে জল খাও, সাবধানে থেকো।